আমি ইফতি রহমান। আম্মুর সাথে নানু বাড়িতে এসেছি বেড়াতে। শুধু বেড়াতে বললে ভুল হবে, বিয়ে খেতে। আর বিয়েটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের। আমি মোটেও যেতে চাইনি, কারণ আমার এসব চিল্লাচিল্লি বেশি মানুষ একদমই পছন্দ না, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো। আম্মু কিছুতেই মানছিল না। আজ গায়ে হলুদ, বড় করে স্টেজ সাজানো হয়েছে। বাড়ির সকল মেয়েরা তাদের সাজগোজ নিয়ে ব্যস্ত। মেয়েদের এই একটা কাজই তারা খুব মনোযোগ দিয়ে করে। আমরা ছেলেরা সবাই উঠানে চেয়ারে বসে আছি এতিমের মতো। মশার কামড় খেতে খেতে জীবন শেষ। ওরা রেডি হয়ে আসলে পরেই অনুষ্ঠান শুরু হবে, কারণ মেইন পার্ট তো ওরাই। আমরা তো শুধু সাধারণ দর্শক। একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। একে একে সবাই ছবি, ভিডিও এসব তুলতে লাগলো। আমরা সকল কাজিনই সেখানে উপস্থিত। মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরেছে। আমার মোটেই ইচ্ছে ছিল না পাঞ্জাবি পরার, কারণ যেই পরিমাণে গরম, এর মাঝে এসব পরলে তো অবস্থা আরও নাজেহাল হয়ে যায়। সবার জোড়াজড়িতে বাধ্য হয়ে পড়তে হলো। শুধু মনে মনে বলছি, কখন এসব শেষ হবে আর কখন গিয়ে এসব খুলব। সবাই নাচানাচি করছে। হঠাৎ আমার চোখ গেল আমার মামাতো বোন নুসরাতের দিকে। সে এক কোনায় একটা চেয়ারে বসে আছে, অথচ ওর সাথের সবাই নাচানাচিতে ব্যস্ত, সাথে ছেলেরাও। নুসরাত আমার ছোট মামার মেয়ে। মামার চাকরির সুবাদে তারা শহরে থাকেন, মাঝে মাঝে বাড়িতে আসেন। আর নুসরাতও ওনাদের সাথে শহরেই থাকে, যার কারণে নানু বাড়িতে আসলে খুব একটা দেখা হয় না ওদের সাথে। আমি উঠে গিয়ে নুসরাতের কাছে গেলাম, তার পাশে বসলাম। কিরে, এখানে একা একা বসে আছিস কেন? তো দুকেলা কোথায় পাবো? তোর সাথের সবাই তো ডান্স করছে, হই হুল্লোড় করছে, তাহলে তুই এভাবে এখানে একা বসে আছিস কেন? আমার এসব নাচানাচি একদমই পছন্দ না, তাই বসে আছি। আমারও। আমি তো আসতেই চাইনি, আম্মুর জোড়াজোড়িতে এসেছি। তা আসবি কেন? গার্লফ্রেন্ড বললে তো ঠিকই যেতে পারিস, যেখানে বলে সেখানে নির্দ্বিধায় চলে যাস। গার্লফ্রেন্ড মানে? আমার গার্লফ্রেন্ড কোথায় পেলি তুই? এটা তো তুই জানিস, তোর গার্লফ্রেন্ডকে আমি কি করে জানবো? না জানলে কেন বললি? কেন, ভুল কি বললাম? এত বড় ছেলে আর গার্লফ্রেন্ড নেই, এটা তো অস্বাভাবিক। ভুল। আমি বাকি ছেলেদের মতো না, এসব প্রেম টেম আমি করি না। হাই হাই, সাধু বাবা রেখি। তুই যেটা ভালো মনে করিস, আর নিজের মতো সবাইকে ভাববি না। হোয়াট ডু ইউ মিন? আমি কি এসব করি নাকি? সেটা তো তুই আর তোর প্রেমিকই ভালো জানে, আমি কি করে জানবো? ইফতি, তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। শুরুটা কে করেছিল? আমি তো শুধু এসে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুই তো উল্টোপাল্টা বলা শুরু করেছিস। আমি যেহেতু উল্টোপাল্টা বলি, তাহলে আমার কাছে কেন এসেছিস? ভুল হয়েছে আমার, ক্ষমা কর, আগে জানলে আসতাম না। এটা বলেই সেখান থেকে উঠে ঘরে চলে গেলাম। মেজাজটাই খারাপ হয়ে গেছে। আমি তো শুধু গিয়েছিলাম এমনি কথা বলতে, কিন্তু এমন মেজাজ খারাপ করার মতো কথা বলবে জানলে যেতাম না। নিজেকে কি ভাবে কি? একটু গুরুত্ব দিয়েছি বলে মাথায় উঠে গেছে। আমাকে অনেকেই ডাকলো, কিন্তু আমি শুনলাম না। রাগ করে না খেয়েই ঘুমিয়ে পড়লাম। আসলে আমার রাগটা একটু বেশি, কিন্তু নিজে থেকে আমি কখনোই রাগার চেষ্টা করি না, কিন্তু কেউ বাধ্য করলে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। পরের দিন সবাই রেডি হলাম বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। আমি বসেছি জামাইয়ের গাড়িতে। একটু পর নুসরাতও এসে বসলো। ওকে দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেলাম। তারপর আরেকটা গাড়িতে গিয়ে উঠলাম। নুসরাত বিষয়টি খেয়াল করেছে, পেছন থেকে ডেকেছেও অনেকবার, কিন্তু আমি শুনিনি। কনের বাড়ির সামনে নামতেই মেয়ে পক্ষের কিছু ছেলে মেয়ে গেট ধরেছে টাকার জন্য। এটা অবশ্য স্বাভাবিকই, কিন্তু আমার এসব ঝামেলা একদমই পছন্দ না, তাই সেটা এড়িয়ে গেলাম। ভেতরে গিয়ে প্যান্ডেলের ভেতর একটা চেয়ারে বসলাম। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে চালাতে লাগলাম। আশেপাশে কি হচ্ছে বা না হচ্ছে
তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। হঠাৎ আমার পাশের চেয়ারে নুসরাত এসে বসলো। আমি না তাকালেও সেটা স্পষ্ট বুঝতে পারছি। আমি কিছুই বললাম না, নিজের ফোনই চালাতে লাগলাম। হঠাৎ নুসরাত বলে উঠল, আজকাল মানুষের এত দিমাগ বেড়েছে, জানলে বিয়েতেই আসতাম না। আমি এবার বিরক্তি ভরা কণ্ঠে বললাম, মনে হচ্ছে এইটা আমার বিয়ে আর আমার বাড়ি, যার কারণে তুই আসতি না। এখানে তুই যেমন মেহমান, আমিও তেমন মেহমান। সো আমি তোকে এখানে ইনভাইট করিনি আসার জন্য, তুই নিজের ইচ্ছাতে এসেছিস, তাই আমাকে এসব শোনাবি না। এত রাগ আসে কই থেকে তোর? আমি তো ভেবেছিলাম হয়তো এখন বদলে গিয়েছিস, কিন্তু তুই তো দেখছি সেই আগের মতোই আছিস। ভালো না লাগলে এড়িয়ে যা। সেটা আমার ইচ্ছে, এড়িয়ে যাব নাকি অন্য কিছু করব? আমি নুসরাতের কথার কোনো প্রতিউত্তর দিলাম না। খাবি না? আমার খাওয়া নিয়ে তোকে ভাবতে হবে না, তোর খাওয়ার ইচ্ছে হলে তুই গিয়ে খেয়ে নে। উফ ইপ্তি, এমন করছিস কেন? আচ্ছা সরি, যা, কালকের বিষয়টির জন্য। আমি তো এমনি ফাজলামো করছিলাম, কিন্তু তুই যে এত রিয়াক্ট করে ফেলবি সেটা বুঝতে পারিনি। তোকে বোঝার জন্য আমি বলিও নি। শেষ দিয়ে এবার সামান্য একটা বিষয়ে এভাবে একজন আরেকজনের সাথে রাগ করে থাকাটা কি ঠিক? তাছাড়া একটা বিয়েতে এসেছি, শেষ হলেই যে যার বাসায় ফিরে যাব। এই সময়টা তো আর ফিরে আসবে না, তাই প্লিজ এবার বাদ দে এসব। নেক্সট টাইমে খেয়াল রাখবি, আর এমন করলে কোনোদিনও কথা বলবো না। ওকে, এবার চল খেতে যাই, প্রচুর ক্ষুধা লাগছে। চল। তারপর আমরা সব কাজিনরা মিলে একটা টেবিলে বসলাম। নুসরাত আমার পাশের চেয়ারে বসলো, তাই খাবারের সময় ওকে ইচ্ছে মতো জ্বালালাম। এই যেমন ওর প্লেট থেকে চুরি করে মাছ নেওয়া, মাংস নিয়ে যাওয়া, এসব। নুসরাতও অনেকবার চেষ্টা করেছে আমার প্লেট থেকে নিতে, কিন্তু পারেনি। বিয়ের সব ফর্মালিটিস শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি রুমে ঢুকে আগে গেলাম ওয়াশরুমে গোসল করতে। যেই পরিমাণে গরম, গোসল না করলে শান্তি পাবো না। গোসল করে বের হয়ে দেখি সবাই উঠানে গোল হয়ে চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। এরকম মুহূর্ত দেখতেও ভাগ্য লাগে। সবসময় এমন করে আড্ডা দেওয়ার সুযোগ হয় না। আমিও একটা চেয়ার নিয়ে সেখানে যোগ দিলাম। আকাশটা বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই বাতাস দিচ্ছে প্রচুর। এমন ঠান্ডা বাতাসে মনটা জুড়িয়ে গেল। একটু পর সবার জন্য চা আসলো। চা দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেল। সবাই চা নেওয়া শেষে বেঁচে থাকলো আর এক কাপ। ওইদিকে মানুষ দুইজন, আমি আর নুসরাত। দুজনেই চায়ের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। নুসরাত যেই না কাপটা ধরতে যাবে, অমনি আমি গিয়ে ধরে ফেললাম। এইটা কি হলো? কোনটা আবার কি হলো? তুই আমার চায়ের কাপ নিলি কেন? এইটা তোর কাপ? তোর নাম লেখা আছে? দাঁড়া দেখি তো। আমি কাপটার চারপাশে ভালো করে দেখে বললাম, কই, তোর নাম তো লেখা নাই। ফাজলামো করিস আমার সাথে? চায়ের কাপটা আমি আগে দেখেছি। তুই দেখেছিস, বাট আমি আগে ধরেছি। তো আমি তো আগে দেখেছি, তাহলে এইটা আমার। আসছে, সর, বানিয়ে গিয়ে খা। নুসরাত মুখ গোমরা করে বসে রইল। না চাইতেও ওর দিকে চোখ আটকালো। কেমন যেন মায়া হচ্ছে তাকে দেখে। তাই না চাওয়া সত্ত্বেও আমি কাপটা এগিয়ে দিয়ে বললাম, এই নে ধর, খা। না খেয়ে দিয়ে দিচ্ছিস? হ্যাঁ, যেভাবে মুখ গোমরা করে বসেছিস, না দিয়ে আর উপায় আছে? দয়া করছিস আমার উপর? যেটা তুই ভালো মনে করিস। আমি তো আর নিজের মুখে কিছু বলিনি। এখন নিলে নে, নইলে পরে আর পাবি না। ওকে, 1 মিনিট বস। এটা বলেই নুসরাত বাড়ির ভেতরে চলে গেল। তারপর একটা খালি কাপ এনে আমার হাতে থাকা চাটা ভাগ করে নিল। এই নে, তুই অর্ধেক খা, আমি অর্ধেক খাই। বাবা, এত ভালো কবে থেকে হলি রে? আমি খারাপ ছিলাম কবে? আর তুই যদি এতটুকু করতে পারিস, তাহলে আমি করলে দোষ কি? তখনই আমার এক ভাবি বলে উঠল, বাবা, এত ভালোবাসা! ভাবির মুখে এমন কথা শুনে আমি আর নুসরাত দুজনেই অবাক হয়ে গেলাম। সবাই এই কথা শুনে হাসাহাসি করতে লাগলো।
আমি একটু গম্ভীর হয়ে বললাম, ভালোবাসা মানে চা ভাগ করে খাওয়ার সাথে এটার কি সম্পর্ক? না বাবা, আমি আগে ভাগে কিছু বলে দোষী হতে চাই না। সময় আসুক তখন না হয় বলবো। এখন বলি কি, চাটা তো খাও, দুজনের কাণ্ডের চা তো মনে হয় ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। আমি আর নুসরাত কিছু বললাম না। চা খাওয়া শেষ করে সবাই ইচ্ছে মতো আড্ডা দিলাম। সবাই সবার পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা শুরু করলো, অর্থাৎ কে কাকে ভালোবাসে, কার বিএফকে জিএফকে, কে কয়টা প্রেম করেছে, এসব। একে একে আমার আর নুসরাতের পালা আসলো। ভাবি জিজ্ঞেস করলো, আচ্ছা নুসরাত, তুমি কয়টা প্রেম করেছো বা এখনই কি করছো? আমি কখনোই এসব প্রেম প্রেম করিনি, আর করার ইচ্ছেও নেই। সোজা বিয়ে করব। তাই নাকি? তাহলে তো ভালোই। একটা জিনিস কি কেউ খেয়াল করেছো? সবাই একসাথে বলে উঠল, কি? এবার নেক্সট বিয়ের পালা কিন্তু নুসরাতের, মেয়েদের দিকে, আর ছেলেদের দিকে ইফতির। এখন দেখা যাক কার আগে হয়। আচ্ছা ইফতি, তুমি বলো, এবার প্রেম করো? না, আমিও এসব প্রেম টেম পছন্দ করি না। এসব করা মানে শুধু শুধু টাইম ওয়েস্ট করা। সময় হলে সোজা বিয়ে করব। বাহ, ভালো প্ল্যান তো। তাহলে এবার আমরা নুসরাতের বিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি নেই কি? কি বলো সবাই? মোটেই না। আমি এসব বিয়ে টিয়েতে এখন নেই। সুখে থাকতে কি ভূতে কিলাই আমারে? তার থেকে বরং ইফতির বিয়ের ব্যবস্থা করো, যেহেতু ওরও পালা আছে। এই ফাজিল মাইয়া, সমস্যা কি তোর? নিজে তো ঠিকই করবি না, তাইলে আমাকে কেন নদীতে ভাসাতে চাইছিস? আমিও এসব বিয়েটে করব না। এসব বলে লাভ নাই ভাই আর বোন। এতটুকু জেনে রাখো, খুব শীঘ্রই দুজনে একই নদীতে একই সাথে ভাসবে। আমি আর নুসরাত একই সাথে বললাম, মানে? মানে কিছু না, আগে দিয়ে সব বলে দিলে মজা থাকবে না। এখন এতটুকুই জেনে রাখো। তবে আমার কথা কিন্তু সত্যি হবে, দেখে নিও। এটা বলেই ভাবি সেখান থেকে চলে গেল। আমি আর নুসরাত একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কেউই কিছু বুঝলাম না। একটু পর ঝুম বৃষ্টি নামলো। আমি বাদে প্রায় সবাই বৃষ্টি উপভোগ করতে লাগলো। এইমাত্র গোসল করে আসলাম, তাই ইচ্ছা থাকলেও যাওয়ার উপায় নাই। শুধু শুধু আবার কাপড় নষ্ট হবে। কিন্তু নুসরাত আমাকে জোর করে নিয়ে গেল। সবাই বৃষ্টির তালে নাচছে, গান বাজছে। আমারও খুব ভালো লাগলো। মনে হচ্ছিল যদি এই সময়টাকে থামিয়ে রাখা যেত। একটু পরেই আমার শরীর ঠান্ডা হয়ে আসলো, তাই আমি আর না থেকে উঠে এসে কাপড় চেঞ্জ করে নিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আগামীকালকে বৌভাতের অনুষ্ঠান, তাই বাহিরে রান্নার আয়োজন চলছে। বৃষ্টি প্রায় থেমে গেছে, মনে হয় না রাতে আর হবে। রাতে ঘুমানোর পর আমার প্রচণ্ড জ্বর উঠল, মাথাও ব্যথা করছে খুব। আমি সচরাচর খুব কম বৃষ্টিতে ভিজি, আর আজকে হুট করে ভেজাতে জ্বর উঠল। কিন্তু কাউকে কিছু বললাম না, শুধু শুধু ঝামেলা বাড়বে। সকালে সবাই উঠে গেলেও আমি উঠলাম না। উঠার বিন্দুমাত্র শক্তিটুকুও নেই শরীরে। একটু পর নুসরাত আমার খুঁজে রুমে আসলো। এসে দেখলো আমি ঘুমিয়ে আছি। আমাকে কয়েকবার ডাকলো, কিন্তু আমি সাড়া দিলাম না। চোখে তখন ছিল গভীর ঘুম। পরবর্তীতে আমাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলতে গিয়ে দেখলো আমার পুরো শরীর ভীষণ গরম হয়ে আছে। সাথে সাথে নুসরাত বাড়ির সবাইকে ডেকে বলল। একটু পর ডাক্তার এসে দেখে গেলেন আর ঔষধ দিয়ে গেলেন। আমার জন্য প্লেট ভর্তি খাবার আসলো, কিন্তু নিজে উঠে খাওয়ার শক্তিটুকু নেই। আমি বললাম আম্মুকে ডাক দিতে, উনি যেন এসে খাইয়ে দেয়। কিন্তু সবাই জানালো আম্মু নাকি একটু পাশে গ্রামে গিয়েছেন ছোটো মামিকে নিয়ে। কয়েকজনকে নাকি দাওয়াতই দেওয়া হয়নি ভুলে, তাই আজকে গিয়েছেন ভালো করে বুঝিয়ে দাওয়াত দিতে। আমি কষ্ট করে কোনো মতে বসলাম, কিন্তু শক্তি পাচ্ছিলাম না। তখনই নুসরাত প্লেটটা হাতে নিয়ে বলল, আমি খাইয়ে দিচ্ছি। আমি আর মানা করলাম না। এদিকে পেটে প্রচণ্ড খিদে লেগেছে, অন্যদিকে নিজে খাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। নুসরাত আমাকে খুব যত্ন সহকারে খাওয়াচ্ছে। মনে হচ্ছে ও খুবই যত্নশীল একটা মেয়ে, অথচ
এমনিতে তার মাঝে এসবের কোনো ছিটে ফোঁটাও নেই। সবাই আমাদের দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। সেদিকে আমার কোনো খেয়াল নেই। নুসরাত খাওয়াচ্ছে আর আমিও মন ভরে খাচ্ছি। খাওয়া শেষে আমাকে ওষুধ খাইয়ে শুইয়ে দিল। তারপর একটা মগে পানি এনে মাথায় জলপট্টি দিতে লাগলো। প্রায় 2 ঘন্টার মধ্যেই আমার জ্বর কমে গেল, সাথে মাথা ব্যথাটাও। এই 2 ঘন্টা নুসরাত একটানা আমার মাথায় জলপট্টি দিয়ে দিয়েছে। আমি একবার মানাও করেছিলাম যে লাগবে না, কিন্তু সে শুনে নাই। একটু পর আমি উঠে বসলাম। নুসরাত গিয়ে আমার জন্য 1 কাপ গরম গরম চা বানিয়ে আনলো। চাটা খেয়ে এবার পুরোপুরি সুস্থ লাগছে। তারপর নুসরাত রুম থেকে চলে গেল। আমিও একটু পর বিছানা থেকে উঠে কাপড় চেঞ্জ করে হালকা রেডি হয়ে নিলাম। কারণ যতই হোক বিয়ে বাড়ি, অনেক মেহমানরা আসবে, একটু তো পরিপাটি হয়ে থাকাই লাগবে। বৌভাতের অনুষ্ঠান প্রায় শেষ। ভাইয়া আর ভাবি চলে গেল ভাবির বাড়িতে। সেই সাথে বাড়ির অনেক মেহমানরাও চলে গেল। শুধুমাত্র আমরা আপন যারা আছি তারা বাদে। এই এতক্ষণের ভেতরে নুসরাতের সাথে আমার আর কথা হয়নি। চোখাচোখি হয়েছে অবশ্য দূর থেকে, কিন্তু প্রচুর মানুষ আর ব্যস্ততায় কথা হয়নি। সন্ধ্যাবেলা আমি নুসরাতকে খুঁজছি, কিন্তু কোথাও পেলাম না। এভাবে আমাকে খুঁজতে দেখে ভাবি বলল, কি কাউকে কি খুঁজছো? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ মানে নুসরাতকে। ওকে তো দেখতে পাচ্ছি না কোথাও। ওমা, তুমি জানো না? কি জানবো? নুসরাতরা তো সে কখনই চলে গিয়েছে। মানে কোথায় চলে গিয়েছে? কোথায় আবার? ওদের নিজ বাড়িতে। কেন, তুমি জানো না? না, আমাকে বলে নাই তো কেউ। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল এটা শুনে। নুসরাত এভাবে চলে গেল না জানিয়ে। মানুষ তো ফর্মালিটিসের জন্যও বলে যায়। মেয়েটা কত কষ্ট করলো আমার জন্য, অথচ আমি সামান্য ধন্যবাদটুকুও জানাতে পারলাম না। আমাকে এভাবে চুপ থাকতে দেখে ভাবি বলল, আরে আরে, তুমি তো দেখছি মন খারাপ করে ফেলেছো। আমি তো ফাজলামো করছিলাম। নুসরাতরা যায়নি, একটু আগেই ছাদের দিকে যেতে দেখলাম। ভাবির কথা শুনে মুহূর্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমি আর কিছু না বলে সোজা ছাদের দিকে দৌড় দিলাম। গিয়ে দেখি নুসরাত দোলনায় বসে কানে হেডফোন দিয়ে গান শুনছে। আমি মৃদুস্বরে ডাকলাম, নুসরাত। নুসরাত চোখ খুলল। তারপর হালকা একটা মুচকি হাসি দিয়ে বলল, কে রে তুই? জ্বর কমেছে? শরীর কেমন এখন তোর? আলহামদুলিল্লাহ ভালো। জ্বর নেই, শরীর একদম ঠিক। আর এমন যত্ন পেলে কে না ভালো হবে? নুসরাত আমার কথা শুনে মৃদু হাসল। বস এইখানে। আমি গিয়ে ওর পাশে বসলাম। কিছুক্ষণ নীরবতা চলল। তারপর আমি বললাম, কিরে, তোর মন খারাপ? কই না তো। কিন্তু দেখে তো মনে হচ্ছে। তুই তো এমন চুপচাপ থাকিস না কখনো। এমনি তেমন কিছু না, ভালো লাগছিল না কিছু, তাই একটু বসে গান শুনছিলাম। থ্যাংক ইউ সো মাচ। কেন? এই যে আমার এত সেবা যত্ন করলি, তুই যদি এমন সেবা যত্ন না করতে তাহলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না। ওসব কিছুই না, ডাক্তার যে ওষুধ দিয়েছে সেটা খেয়েই তুই ভালো হয়েছিস। মোটেই না, ওষুধ খেয়ে এত তাড়াতাড়ি সুস্থ হওয়া পসিবল না। এর আগেও তো কত অসুখ হয়েছে, কত ওষুধ খেয়েছি, হিসাব নেই। ভালো হয়ে উঠতে দিনের পর দিন লেগে যেত, আর সেখানে তুই মাত্র 2 ঘন্টায় সব সারিয়ে দিয়েছিস। হয়েছে তোর? এখন কি এর জন্য নোবেল দিবি? যদি সেটা দেওয়া যেত তাহলে তাই দিতাম, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব নয়। তাই নোবেলের পরিবর্তে অন্য কিছু দিতে পারি। কি? আমি পকেট থেকে অনেকগুলো চকলেট বের করে ওকে দিয়ে বললাম, আপাতত এগুলো ছাড়া আর কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ এমনিতেই গ্রাম এলাকা, আশেপাশে কোনো ভালো দোকান নেই যে অন্য কিছু কিনবো। তাই বাধ্য হয়ে এই চকলেটগুলোই নিয়ে আসলাম। আর তুই তো চকলেট খেতে অনেক পছন্দ করিস। নুসরাত আমার কথায় হাসল।
তারপর চকলেটগুলো নিয়ে খেতে লাগলো। তোকে আসলে যতটা খারাপ ভেবেছিলাম আসলে তুই অতটাও খারাপ না, একটু হলেও ভালো আছিস। আমি সবসময় ভালো রে, তবে সেটা অবশ্যই বিশেষ কোনো মানুষের জন্য। বিশেষ বলতে আবার কে? ওসব তুই বুঝবি না, এখন চুপচাপ চকলেট খা, লুকিয়ে এনেছি, নয়তো কেউ দেখলে সবগুলো খেয়ে নেবে। নুসরাত আর কিছু না বলে চকলেটগুলো খেলো। খাওয়া শেষে বলল, থ্যাংক ইউ এত ভালো চকলেট দেওয়ার জন্য। হুম। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি ইফতি? হুম। সত্যি সত্যি জবাব দিবি তো? আমি কবে মিথ্যা বলেছি তোকে? না তা অবশ্য বলিসনি। আচ্ছা তাহলে সত্যি করে বল তো, তুই কি কাউকে পছন্দ করিস অ্যান্ড লাভ? আমি নুসরাতের কথায় একটু থতমত খেয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছি না, সত্যিও বলতে পারছি না, আবার মিথ্যেও না। কি রে বল। করি। কাকে? সেটা তোকে কেন বলবো, তুই নজর লাগিয়ে দিবি। আরে বল না। না। শুধু পছন্দ করিস নাকি ভালোবাসিস? ভালোবাসি, আর তাকেই বিয়ে করতে চাই। ও। আমার কথা শুনে নুসরাতের একটু মন খারাপ হলো, সেটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। কতদিন ধরে তাকে ভালোবাসিস? হয়তো অনেক আগে থেকেই, কিন্তু বুঝতে একটু দেরি হওয়াতে মাত্র কিছুদিন হলো। সে কি জানে তুই যে তাকে ভালোবাসিস? না। কি? কিন্তু কেন? সাহস পাচ্ছে না বলার। এখানে ভয়ের কি আছে? যদি সে না মানে? প্রশ্নই ওঠে না মানা করার। তোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে আবার কে মানা করবে? সত্যি আমি হ্যান্ডসাম? নুসরাত বলল, না মানে ওই কথার কথা আর কি। আবার এত ভাব নিস না ওকে, তোকে দেখলে পেতনিও পালাবে। ছাড় এসব কথা, তুই আগে ওকে গিয়ে সোজাসুজি বলে দে। আমি বললাম, কি বলবো? কি বলবি মানে? ওকে যে ভালোবাসিস সেটা বলবি না ওকে? না বললে সে কিভাবে জানবে? পরে দেখবি পাখি অন্য খাঁচায় উড়াল দিয়ে চলে গিয়েছে। কিন্তু আমার তো ভয় করছে। কিসের ভয়? আচ্ছা যা, আমি তোকে হেল্প করব বলতে। সত্যি? হ্যাঁ সত্যি। এক কাজ কর, ওর নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? তাহলে কল দে, আমি কথা বলে সব ঠিক করে দিচ্ছি। তুই শুধু তাকে আই লাভ ইউ বলবি, ওকে? ওকে। নে এবার কল দে। আমি পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বারে কল দিলাম। সাথে সাথে নুসরাতের ফোনটা বেজে উঠল, কিন্তু সে আমার নাম্বারটা চিনতে পারেনি, কারণ এটা আমার অন্য আরেকটা নাম্বার, যেটা কারো কাছে নেই। এইটা আবার কার নাম্বার? এই সময় কেন কল দিল? আচ্ছা ইপ্তি তুই কথা বল, আমি একটু ওইদিকে গিয়ে দেখছি কে কল দিয়েছে। 1 মিনিটের ভিতরেই আসছি। এইটা বলেই নুসরাত অন্য পাশে চলে গেল। আমি হাসতে লাগলাম। একটু পর কল রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি কিছুই বলছি না। ওপাশ থেকে নুসরাত বারবার হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। তারপর আমি বললাম, নুসরাত আই লাভ ইউ। মানে? কে? পেছনে তাকা। নুসরাত পেছনে তাকাতেই আমার দিকে চোখ পড়ল। পরক্ষণেই সে চুপ হয়ে গেল। ফোনটা রেখে ধীরে ধীরে দুজন একে অপরের দিকে এগোতে লাগলাম। ইপ্তি এটা তোর নাম্বার? মানে কি? মানে তুই স্পষ্টই, আই লাভ ইউ। তুই আমাকে মানে সেই মেয়ে যার কথা বললি সেটা কি আমি? তুই। তোকে ভালোবাসি বুঝতে এতদিন লেগে গেল, যার কারণে আজ এসে বলতে হলো। নুসরাত কিছুই বলছে না। আমি এবার হাঁটু গেড়ে বসে বললাম, নুসরাত তুই কি আমায় ভালোবাসবি? বিয়ে করার অনুমতি দিবি? নুসরাত কিছুক্ষণ চুপ হয়ে রইল। এবার আমি হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, কি রে বল, ভালোবাসবি আমায়? আগে বল, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবি না, রাগ দেখাবি না। কথা দিলাম আজ থেকে আর রাগ দেখাবো না, সবসময় ভালোবেসে আগলে রাখবো। কষ্ট পাবি এমন কিছুই করব না। তুইও কথা দে
আমি ব্যতীত অন্য কারোর দিকে নজর দিবি না, শুধু আমাতে আসক্ত থাকবি। ঠিক আছে, দিলাম কথা। আমিও ভালোবাসি তোকে অনেক অনেক। তারপর আমি উঠে নুসরাতকে বুকে জড়িয়ে নিলাম। ঠিক তখনই ভাবি আসলো। বাহ বাহ, তলে তলে তাহলে এত দি। আমার সন্দেহ তাহলে ঠিকই ছিল। ভাবির গলার আওয়াজ শুনতেই আমি আর নুসরাত চমকে গেলাম। তারপর দুজন দুজনের কাছ থেকে দূরে সরে গেলাম। হয়েছে হয়েছে, এখন আর দূরে যেতে হবে না। যা দেখার তা তো দেখেই নিয়েছি। ভাবি প্লিজ কাউকে এখন কিছু বইলো না। হ্যাঁ ভাবি, প্লিজ প্লিজ কাউকে কিছু বলিও না। আমরা চাই না এত তাড়াতাড়ি কেউ জানুক। সময় হোক, তারপর সবটা বলবো। কিন্তু এতে আমার লাভটা কি? ভাবি তোমাকে কাচ্চি এনে খাওয়াবো, তারপরও প্লিজ বইলো না। ঘোষ দেওয়ার চেষ্টা করছো? আরে না, সেটা ঘোষ হতে যাবে কেন? তুমি তো আমাদের আদরে ভাবি, তোমাকে কিছু খাওয়ালে সেটা আবার ঘোষ হয় নাকি? হয়েছে হয়েছে, এত পাম দিতে হবে না। বলবো না কাউকে, যাও। কিন্তু কাচ্চি অবশ্যই খাওয়াতে হবে, এইটার ক্ষমা নেই। তুমি একদম চিন্তা করিও না, আমি কালকেই খাওয়াবো, প্রমিস। ঠিক আছে, দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। কখনো কাউকে ছেড়ে যেও না, সবসময় একে অপরের পাশে থাকার চেষ্টা করবে। আর আমি তো আছি, প্রয়োজনে আমি হেল্প করব সবাইকে রাজি করাতে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, তুমি এত ভালো। হয়েছে, আমাকে এত পাম দিতে হবে না। আমি গেলাম, তোমরা প্রেম চালিয়ে যাও। এমনিতেই দুদিন পর যে যার বাসায় চলে যাবে, তখন আর প্রেম করার সময় পাবে না। এটা বলেই ভাবি চলে গেল। আমি নুসরাত একে অপরের হাত ধরে খুনসুটি প্রেম চালিয়ে যেতে লাগলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদের এই প্রেম পূর্ণতা পায়। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।